প্রভাষক জীববিজ্ঞান এমই চারিপ কলেজ। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটি মূলত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন, এই অধ্যায়ের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথমে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে পরিপূরক জিন। পরিপূরক জিনের ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি জিন। কমপ্লিমেন্টারি জিন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এই অবস্থাকে সহপ্রকটতাও বলে। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, দেখো এখানে এটা একটা লোকাস আর এটা একটা লোকাস, এটাকে আমরা প্রথম লোকাস আর এটাকে দ্বিতীয় লোকাস ধরলাম। এই লোকাসে যখন ক্যাপিটাল এ এবং এই লোকাসে আছে স্মল বি, তখন এটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে সাদা ফুল মিষ্টি মটর, সাদা ফুল মিষ্টি মটর। আবার যদি এরকম হয়, যেমন এটা লোকাস 1 আর এটা হচ্ছে লোকাস 2, 1 2, এই লোকাসে স্মল এ আছে, এখানে ক্যাপিটাল বি, তাও এটা হবে সাদা ফুল মিষ্টি মটর। কেন সাদা ফুল মিষ্টি মটর হবে? এই যে ক্যাপিটাল এ, দেখো এটা প্রথম লোকাসে আছে এখানে, আবার ক্যাপিটাল বি আছে দ্বিতীয় লোকাসে, তাহলে ভিন্ন লোকাসে অবস্থিত দুটি জিন এবং দুইটাই প্রকট। দেখো ক্যাপিটাল মানে প্রকট, তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন এর উপস্থিতির কারণে জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। এটা থাকলেও সাদা ফুল মিষ্টি মটর হচ্ছে, আর এটা ক্যাপিটাল বি থাকলেও সাদা ফুল মিষ্টি মটর হচ্ছে। তাহলে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এরা হচ্ছে পরস্পরের পরিপূরক। তবে কোনো ক্ষেত্রে যদি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুইটাই যদি উপস্থিত থাকে, যেমন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, অথবা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, এখানে দেখো ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এখানেও ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে। তারপরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এখানেও দেখো ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে। যদি এরকম হয় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুইটাই থাকে, তখন এখানে একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, বেগুনি ফুল মিষ্টি মটর। এই যে এখানে নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেল বেগুনি ফুল মিষ্টি মটর, এটা হচ্ছে মূলত পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিনের প্রভাবে এই ধরনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। দুটি পরিপূরক জিন যখন থাকে একটা জাতের মধ্যে বা স্ট্রেইনের মধ্যে, তখন একটা নতুন বৈশিষ্ট্য অর্থাৎ বেগুনি ফুল মিষ্টি মটর এই বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। ল্যাথাইরাস ওডোরেটাস এই জাতের মটরশুঁটির দুটি জাত নিয়ে গবেষণা করে মূলত এই পরিপূরক জিনের ব্যাখ্যাটা করেছিলেন বিজ্ঞানীরা। ল্যাথাইরাস ওডোরেটাস, এই ল্যাথাইরাস ওডোরেটাস এটার দুইটা জাত, একটা হলো ক্যাপিটাল এ স্মল বি, আর হচ্ছে স্মল এ ক্যাপিটাল বি, দুইটাই সাদা ফুল মিষ্টি মটর, সাদা ফুল মিষ্টি মটর, এটাও সাদা ফুল মিষ্টি মটর। এই দুইটা জাত নিয়ে গবেষণা করেন এবং গবেষণা করার ফলে দেখা গেছে যে মেন্ডেলের যে সূত্র 9:3:3:1, এই সূত্রটি পরিবর্তিত হয়ে এর অনুপাত দাঁড়ায় 9:7। এখন আমরা এটার ব্যাখ্যাটা যদি জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দিই,
প্যারেন্টস ওয়ানে পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ। ফিনোটাইপ এটাও সাদা ফুল মিষ্টি মটর, সংক্ষেপে লিখলাম সাদা ফুল মিষ্টি মটর। তাহলে দেখো এখানে জিনোটাইপ কি, এটা হলো ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, এটা হলো স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তাহলে আমরা এখানে গ্যামেট কি পাবো, গ্যামেট পাবো একটা ক্যাপিটাল, দুইটা ক্যাপিটাল এর জন্য একটা লিখতে পারি ক্যাপিটাল এ, দুইটা ক্যাপিটাল স্মল বি এর জন্য একটা স্মল বি লিখতে পারি। তাহলে গ্যামেট পাবো ক্যাপিটাল এ স্মল বি, আর এখানে দুইটা স্মল এর জন্য একটা স্মল এ আর দুইটা ক্যাপিটাল বি এর জন্য একটা ক্যাপিটাল বি। তাহলে স্মল এ ক্যাপিটাল বি এই গ্যামেটটা পাবো। তাহলে F1 প্রজন্মে আমরা পাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এই জিনোটাইপটা পাচ্ছি। দেখো এখানে ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে, অর্থাৎ সবগুলো হবে বেগুনি ফুল মিষ্টি মটর, বেগুনি ফুল মিষ্টি মটর। তাহলে বেগুনি ফুল মিষ্টি মটর হবে সবগুলো, বেগুনি ফুল মিষ্টি মটর। এই F1 জেনারেশনে সবগুলো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এরপরে P2 জেনারেশনে প্যারেন্টস হবে কারা, প্যারেন্টস হবে এই F1 জেনারেশনের যারা, এরাই P2 জেনারেশনে সে প্যারেন্টস হবে। ঠিক আছে, তাহলে এখানে ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপ হবে বেগুনি ফুল মিষ্টি মটর, আর এটাও কি হবে বেগুনি ফুল মিষ্টি মটর, জিনোটাইপ কি হবে, এই যে এগুলো পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ সবগুলো একই রকম, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে আমরা গ্যামেট কি পাবো, গ্যামেট পাবো দেখো এই ক্যাপিটাল এ এর সাথে একবার এখানে ক্যাপিটাল বি, এটা একটা গ্যামেট। আবার এই ক্যাপিটাল এর সাথে একবার স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এর সাথে একবার ক্যাপিটাল বি, তারপর স্মল এর সাথে একবার স্মল বি। এই 4 ধরনের গ্যামেট আমরা যদি এটা থেকে পাই, তাহলে এটার জিনোটাইপও তো সেম, মহিলা যে উদ্ভিদটি বা স্ত্রী উদ্ভিদ তার জিনোটাইপও সেম। তাহলে এটা থেকে আমরা একই ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এই 4 ধরনের গ্যামেট আমরা এখানেও পাবো। এখন এটাকে আমরা যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখাই, F2 জেনারেশনের বা F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল, F2 জনুর ফলাফল, F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো। এখন এখানে আমরা চেকার বোর্ডটা তৈরি করে ফেলবো। এখানে হলো পুরুষ আর এখানে স্ত্রী। তাহলে এখানে আমরা গ্যামেটগুলো লিখবো, এখানে এটা ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। একইভাবে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এই গ্যামেটগুলো আমরা এখানে পাবো। এখন এগুলোর মধ্যে ক্রস করলে এখানে কি পাচ্ছি দেখো, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে, তাহলে এটা কি হবে বেগুনি হবে। যদি একটা ক্যাপিটাল এ এবং একটা ক্যাপিটাল বি থাকে তাহলেও কি হবে বেগুনি বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে। তারপর এখানে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটাও বেগুনি। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, এখানেও ক্যাপিটাল এ আছে ক্যাপিটাল বি আছে, তাহলে এটাও বেগুনি। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এটাও কি বেগুনি, ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে। এখানে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এটা কি হবে, এটাও বেগুনি হবে, কারণ ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে। এখানে দেখো ক্যাপিটাল এ স্মল বি, তাহলে এটা হবে সাদা, কারণ শুধু ক্যাপিটাল এ আছে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটা হবে বেগুনি। ক্যাপিটাল এ স্মল বি, তাহলে এটা হবে সাদা, কারণ শুধু ক্যাপিটাল এ আছে। তারপর দেখো এটার সাথে এটা করলে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, তাহলে এটা হবে কি বেগুনি, সাদা, এই যে ক্যাপিটাল এও আছে ক্যাপিটাল বিও আছে, তাহলে বেগুনি হবে। আর এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এখানেও ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আছে, তাহলে এটাও বেগুনি হবে। স্মল এ ক্যাপিটাল বি, তাহলে এটা হবে সাদা, শুধু ক্যাপিটাল বি আছে। তারপরে স্মল এ ক্যাপিটাল বি, এটাও সাদা হবে, কারণ শুধু ক্যাপিটাল বি আছে।
এখানে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এটা হবে বেগুনি। ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ দুইটাই আছে। ক্যাপিটাল এ স্মল বি শুধু ক্যাপিটাল এ আছে, তাহলে এটা হবে সাদা। স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এখানে শুধু ক্যাপিটাল বি আছে, তাহলে এটাও হবে সাদা। স্মল এ স্মল বি, তাহলে এটাও হবে সাদা। তাহলে সাদা কয়টা পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সাদা পাচ্ছি আমরা 7টা, আর বেগুনি পাবো হচ্ছে 9টি। তাহলে বেগুনি হচ্ছে 9টি আর সাদা হলো কয়টি? 7টি। তাহলে অনুপাতটি দাঁড়ায় হচ্ছে 9:7। 9টা হলো বেগুনি, 9টা বেগুনি আর 7টা হলো সাদা। তাহলে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1। এই অনুপাতের ব্যতিক্রম অনুপাত হচ্ছে 9:7, যেটা পরিপূরক জিনের ক্রিয়ার ফলে বা এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি সহপ্রকটতা। এরপরে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা ব্যতিক্রম হচ্ছে অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস মানে হচ্ছে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তখন তাকে অ্যাপিস্টেসিস বলে। এখন নন অ্যালিলিক মানে কি? আমরা জানি যে ক্রোমোজোমের একই লোকাসে যদি থাকে, একই লোকাস, যেমন এই লোকাসে যে দুইটা জিন আছে এরা পরস্পরের অ্যালিল, আর এখানে যারা আছে এরাও পরস্পরের অ্যালিল, কিন্তু এটা আর এটা এরা পরস্পরের নন অ্যালিল। কারণ কি? এটা আছে এক লোকাসে, লোকাস নাম্বার 1, আর এটা আছে লোকাস নাম্বার 2। তাহলে দুইটা 2 লোকাসে আছে। যদি দুইটা 2 লোকাসে থাকে তাহলে এদেরকে নন অ্যালিলিক জিন বলে। তাহলে এই জিনটা যদি এই জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তাহলে এই ঘটনাটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। অর্থাৎ একটি জিন যখন অন্য আরেকটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বা কার্যকারিতা প্রকাশে বাধা প্রদান করে তখন তাকে বলা হয় অ্যাপিস্টেসিস। ওই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। এখন দেখো এই জিনটা হচ্ছে রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, রঙিনের জন্য দায়ী জিন, আর এটা হচ্ছে বাধাদানকারী জিন, বাধাদানকারী জিন। তাহলে দেখো একটা হলো রঙিনের জন্য দায়ী জিন আর একটা হচ্ছে বাধাদানকারী জিন। তাহলে এই বাধাদানকারী জিন যেটা, এই জিনটাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। অ্যাপিস্ট্যাটিক জিন। আর যে জিনটা বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে দেখো যে জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন, আর যে জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। তাহলে এখানে রঙিন না হয়ে, এই যে রঙিনের জন্য দায়ী জিন আছে কিন্তু বাধাদানকারী জিন থাকার কারণে রঙিন না হয়ে এটা হয়ে যাবে সাদা। অর্থাৎ এই ক্যাপিটাল সি ক্যাপিটাল আই এটা থাকলে কি হয়ে যাবে? তখন সাদা হয়ে যাবে, তখন আর রঙিন পালক হবে না, সাদা পালক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাই মূলত হচ্ছে অ্যাপিস্টেসিস। অর্থাৎ একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা প্রদান করে তখন এই প্রক্রিয়াকে অ্যাপিস্টেসিস বলে। আর যে জিনটি বৈশিষ্ট্য বাধাপ্রাপ্ত হয় তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন, আর যে জিনটি অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। এখন এই অ্যাপিস্টেসিসটাকে 2টা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, যেটাকে ইংরেজিতে বলে ডমিন্যান্ট অ্যাপিস্টেসিস, এর ফলে অনুপাত হয় 13:3। আরেকটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, যেটাকে ডুপ্লিকেট রেসেসিভ অ্যাপিস্টেসিস বলা হয়, যার ফলে অনুপাতটা হয় 9:7। আমরা প্রথমে প্রকট অ্যাপিস্টেসিস বা ডমিন্যান্ট অ্যাপিস্টেসিস নিয়ে আলোচনা করব। প্রকট অ্যাপিস্টেসিস বা ডমিন্যান্ট অ্যাপিস্টেসিস, এটার ফলে অনুপাত হবে 13:3। অর্থাৎ ম্যান্ডেলের 9:3:3:1 এই অনুপাতের পরিবর্তিত হবে 13:3। তাহলে এটাকে আমরা প্রকট অ্যাপিস্টেসিস বলবো। প্রকট অ্যাপিস্টেসিসের সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি, যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট অ্যাপিস্টেসিস বলে। আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, যেমন এখানে
আমরা দেখিয়েছিলাম যে এখানে ক্যাপিটাল সি এটা একটা প্রকট জিন। দেখো ক্যাপিটাল মানে কি প্রকট, তাহলে এটা রঙিনের জন্য দায়ী জিন, রঙিনের জন্য, রঙিন পালক এর জন্য দায়ী জিন। আর এখানে এই ক্যাপিটাল আই এটাও একটা প্রকট জিন, তবে এটা হচ্ছে বাধাদানকারী জিন, বাধাদানকারী জিন। তাহলে দেখো এই রঙিন পালকের জন্য দায়ী জিন এটা একটা প্রকট জিন, আর বাধাদানকারী এটাও একটা প্রকট জিন। তাহলে যখন একটি প্রকট জিন অন্য আরেকটি নন অ্যালিলিক, দেখো এটা ভিন্ন লোকাসে আছে, এটা লোকাসে 1 আছে 2 আছে, তাহলে ভিন্ন লোকাসে থাকলে ওই জিনগুলোকে বলা হয় নন অ্যালিলিক জিন। তাহলে এই জিনটা এই জিনের নন অ্যালিলিক জিন। তাহলে যখন একটি প্রকট জিন, এই যে এটা একটা প্রকট জিন, অন্য আরেকটি নন অ্যালিলিক, এটা একটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য বা কার্যকারিতা প্রকাশে বাধা প্রদান করে, তখন এই ধরনের এই প্রক্রিয়াকে, এই ধরনের ঘটনাকে প্রকট অ্যাপিস্টেসিস বা ডমিনেন্ট অ্যাপিস্টেসিস বলা হয়। এখন এই ডমিনেন্ট অ্যাপিস্টেসিসের ব্যাখ্যা আমরা দিব। বিজ্ঞানী ব্যাটসন এবং পানেট, এই দুইজন বিজ্ঞানী 1918 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটি করেন। তারা দুটি জাত নিয়ে পরীক্ষা করেন, একটা হচ্ছে সাদা লেঘর্ন আর একটা হচ্ছে সাদা ওয়াইনডট। আমরা এখানে আগে দেখি যে রঙিনের জন্য, আমরা একটু আগেও লিখেছি, রঙিনের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল সি, আর বাধাদানকারী জিন হচ্ছে ক্যাপিটাল আই। অর্থাৎ ক্যাপিটাল আই যদি কোথাও থাকে আর ক্যাপিটাল সি যদি থাকে, তাহলে সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, রঙিন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। যেমন দেখো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, তাহলে হয়ে যাবে কি সাদা পালক। তারপর ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, একটা ক্যাপিটাল আই আছে, তাও কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। ক্যাপিটাল সি যদি স্মল আই এরকম হয়, তাইলে হবে রঙিন, শুধু ক্যাপিটাল সি আছে কিন্তু ক্যাপিটাল আই নাই, বাধাদানকারী জিন নাই। তারপর ক্যাপিটাল সি স্মল আই এটা যদি হয়, তারপরেও কি হবে, রঙিন হবে। আর যদি এরকম হয় স্মল সি ক্যাপিটাল আই, তাহলে সাদা হবে, কারণ এখানে তো রঙিনের জন্য দায়ী জিন নাই, ক্যাপিটাল সি নাই। তারপরে যদি এরকম হয় স্মল সি ক্যাপিটাল আই, তাহলে এটা হবে সাদা, ঠিক আছে, এটাও হবে কি সাদা। আর যদি এরকম হয় স্মল সি স্মল আই, তাহলে এটাও কি হবে, সাদা হবে, কারণ এখানে রঙিনের জন্য দায়ী জিন নাই। এগুলো স্মল সি, এগুলো রঙিনের জন্য দায়ী জিন না, ক্যাপিটাল সিটা হচ্ছে রঙিনের জন্য দায়ী জিন। কিন্তু ক্যাপিটাল সি আছে, আবার ক্যাপিটাল আইও আছে, তাইলে সেগুলো রঙিন না হয়ে সাদা হয়ে যাবে, ঠিক আছে। রঙিনের জিনোটাইপ শুধু এই দুইটা পাওয়া যাবে, এই দুইটার মধ্যে এটা এই জিনোটাইপের পাওয়া যাবে একটা, আর এই জিনোটাইপের পাওয়া যাবে দুইটা, মোট 3টা রঙিন পাওয়া যাবে। ওই যে 13:3, এখানে 3টা রঙিন পাওয়া যাবে, এই 3টার মধ্যে একটার জিনোটাইপ হবে এটা, আর 2টার জিনোটাইপ হবে এটা, ঠিক আছে। এখন আমরা ক্রসে দেখাই যে তারা ওয়াটসন এবং পানেট যে দুটি জাত নিয়ে ক্রস করেছিলেন, আমরা সেটা নিয়ে ক্রস করব। প্যারেন্টস পুরুষ এবং স্ত্রী। এখানে দেখো ফিনোটাইপ ছিল সাদা লেগ হর্ন, আর এটা ছিল হচ্ছে সাদা ওয়াইন ডট। জিনোটাইপ ছিল, এটা ছিল ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। দেখো এই যে বাধাদানকারী জিন আছে, এজন্য ক্যাপিটাল সি এর বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হতে পারে নাই। তারপরে এটা হচ্ছে স্মল সি স্মল আই। এখানে মানে রঙিনের জন্য দায়ী জিন নাই, বাধাদানকারী জিনও নাই, এটা কি সাদা, ঠিক আছে। তাহলে দুইটাই সাদা, তবে একটা লেগ হর্ন আর একটা হচ্ছে ওয়াইন ডট, দুইটা জাতের। তাহলে আমরা এখানে গ্যামেট কি পাবো, দেখো দুইটা ক্যাপিটাল সি এর জন্য একটা ক্যাপিটাল সি লিখতে পারি, আর দুইটা ক্যাপিটাল আই এর জন্য আমরা একটা ক্যাপিটাল আই লিখতে পারি। আর এখানে দুইটা স্মল সি এর জন্য একটা স্মল সি লিখতে পারি, দুইটা স্মল আই এর জন্য একটা স্মল আই লিখতে পারি। ফলে এখানে আমরা F1 জেনারেশনে বা ফিলিয়াল জেনারেশন 1-এ আমরা যেটা পাবো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো আমরা পাবো সাদা পালকযুক্ত মোরগ মুরগি, সাদা পালকের মোরগ মুরগি পাবো, এখানে মোরগ মুরগিগুলো পাবো, ঠিক আছে, সাদা পালকের। তাইলে এরাই আবার পরবর্তীতে প্যারেন্টস 2 হবে, এখানে পুরুষ এবং স্ত্রী সবগুলোর জিনোটাইপ কি হবে, এক হবে, ফিনোটাইপও এক হবে, সাদা ফিনোটাইপ, সাদা পালক, ঠিক আছে, সাদা
পালক, সংক্ষেপে লিখলাম। আর জিনোটাইপ এখানে কি, তাহলে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এটারও কি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। তাহলে এখানে আমরা গ্যামেটগুলো কি পাবো, এই ক্যাপিটাল সি এর সাথে একবার ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি এর সাথে একবার স্মল আই, স্মল সি এর সাথে একবার ক্যাপিটাল আই, স্মল সি এর সাথে একবার স্মল আই। তাহলে এরকম 4 ধরনের গ্যামেট আমরা পাবো। ঠিক আছে, এখন দেখো এটা থেকে যে এই 4 ধরনের গ্যামেট পেলাম, এটা থেকেও তো সেমই পাবো, দুইটার জিনোটাইপ যেহেতু একই, তাহলে এটারও এই একই ধরনের গ্যামেট আমরা পাবো। তারপরে এটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে আমরা উপস্থাপন করে আমাদের অনুপাতটা আমরা পেয়ে যাব। যেমন এখানে চেকার বোর্ডে দেখো এখানে ছিল ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। একইভাবে এখানেও ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই, এই 4 ধরনের গ্যামেট। এখন এগুলোর মধ্যে ক্রস করলে যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, যদি এটা হয় তাহলে কি হবে, সাদা হবে, সাদা পালক হবে, কারণ ক্যাপিটাল রঙিনের জন্য দায়ী জিন আছে, আবার বাধাদানকারী জিনও এখানে আছে, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে সাদা। আবার এখানে দেখো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এখানেও দেখো এই যে বাধাদানকারী জিন আছে, তাহলে এটাও সাদা হয়ে যাবে। ক্যাপিটাল সি এখানে, এরপরে স্মল সি আর ক্যাপিটাল আই, তাহলে দেখো রঙিনের জন্য দায়ী জিন আছে, আবার বাধাদানকারী জিন আছে, তাহলে এটাও সাদা হবে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, রঙিনের জন্য দায়ী জিন আছে, বাধাদানকারী জিন আছে, তাহলে এটাও সাদা হয়ে যাবে। এখানে দেখো ক্যাপিটাল ক্যাপিটাল আই স্মল আই, যে একটা ক্যাপিটাল আই আছে, তাহলে এটাও সাদা হয়ে যাবে। ক্যাপিটাল সি স্মল আই, দেখো তাহলে এখানে রঙিনের জন্য দায়ী জিন আছে, কিন্তু বাধাদানকারী জিন নাই, তাহলে এটা কি হবে, রঙিন হবে। কি হবে, রঙিন, একটা রঙিন পেলাম। তারপর দেখো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এটাও সাদা হবে। ক্যাপিটাল সি স্মল আই, তাহলে এখানে দেখো রঙিনের জন্য দায়ী জিন আছে, বাধাদানকারী জিন নাই, তাহলে এটাও কি হবে, রঙিন হবে। তারপর এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, রঙিনের জন্য দায়ী জিন আছে, বাধাদানকারী জিনও আছে, তাহলে এটা সাদা হবে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, রঙিনের জন্য দায়ী জিন আছে, বাধাদানকারী জিন আছে, তাহলে এটাও কি হবে, সাদা হবে। স্মল সি ক্যাপিটাল আই, এখানে রঙিনের জন্য দায়ী জিন নাই, তার উপর আবার বাধাদানকারী জিন আছে, এটাও কি হবে, সাদা। তারপরে এখানে দেখো এটা স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এখানেও দেখো রঙিনের জন্য দায়ী জিন নাই, তাহলে এটা কি হবে, সাদা হবে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, দেখো এখানে রঙিনের জন্য দায়ী জিন আছে, আবার বাধাদানকারী জিনও আছে, তাহলে এটা কি হবে, এটাও সাদা হবে। ক্যাপিটাল সি স্মল আই, তাহলে এটা হবে রঙিন, এখানে শুধু এই যে ক্যাপিটাল সি আছে, বাধাদানকারী জিন নাই। তারপরে এখানে স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এটা হবে সাদা, কারণ এখানে রঙিনের জন্য দায়ী জিন নাই। আর স্মল সি স্মল আই, এটাও কি হবে, সাদা, কারণ এখানে রঙিনের জন্য দায়ী জিন নাই। তাহলে আমরা এই দেখো রঙিন একটা পেলাম, দুইটা পেলাম, আর তিনটা পেলাম। আমরা আগেই বলছি যে ক্যাপিটাল সি স্মল আই এই জিনোটাইপের পাবো একটি, আর ক্যাপিটাল সি স্মল আই এটার এই জিনোটাইপের পাবো দুইটি। দেখো এই যে এই জিনোটাইপের দুইটি পেলাম, তাহলে মোট রঙিন পেলাম কয়টি, মোট রঙিন পেলাম 3টি, আর সাদা পেলাম কয়টি, 13টি, তাহলে 13টি আর 3টি, তাহলে 13:3, যেটা ম্যান্ডেলের 9:3:1 এই সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই অনুপাতটার ব্যতিক্রম অনুপাত হচ্ছে 13:3। ঠিক আছে, এটা গেল প্রকট অ্যাপিস্টেসিস। প্রকট অ্যাপিস্টেসিসের পরে যেটা, সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, যেটাকে ইংরেজিতে বলা হয় ডুপ্লিকেট রেসিসিভ অ্যাপিস্টেসিস। এটার ফলে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম, সেটা হবে 9:7, এই অনুপাতটা 9:3:1, এটা পরিবর্তিত হয়ে যাবে 9:7। আর এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস মানে দুটি প্রচ্ছন্ন জিন তাদের পরস্পরের
প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করবে। পরস্পরের প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করবে। এখানে দেখো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের সংজ্ঞাটা হচ্ছে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। আমি আবার বলতেছি, খেয়াল করো, দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। যেমন আমরা এই মুখ বধির বা ডিপ মিউটের ক্ষেত্রে আমরা জানি মুখ বধির মানে সে কথাও বলতে পারে না, কানেও শুনে না, ঠিক আছে। আর এটা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণে হয়ে থাকে। যেমন কেউ যদি মুখ বধির হয়, মুখ বধিরের দুইটা জিনোটাইপ আমরা লিখতে পারি, যে ক্যাপিটাল ডি স্মল ই এটাও মুখ বধির, আবার স্মল ডি ক্যাপিটাল ই এটাও কি মুখ বধির। তাহলে দেখো এই যে, আর স্বাভাবিক জিন হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, অর্থাৎ ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই এগুলো হচ্ছে প্রকট জিন, স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতার জন্য দায়ী জিন। আর স্মল ই এগুলো হচ্ছে প্রচ্ছন্ন জিন, এগুলো মুখ বধিরের জন্য দায়ী জিন। তবে এগুলো যদি একটা স্মল ডি একটা স্মল ই থাকে তাইলে মুখ বধির বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারবে না। অর্থাৎ যদি এরা দ্বৈত প্রচ্ছন্ন অর্থাৎ দুইটা স্মল ডি অথবা দুইটা স্মল ই এই দ্বৈত প্রচ্ছন্ন আকারে যদি থাকে, অর্থাৎ দ্বৈত প্রচ্ছন্ন এখানে অবশ্যই দুইটা হোমোজাইগাস হইতে হবে, অর্থাৎ দুইটা স্মল ডি থাকতে হবে অথবা দুইটা স্মল ই থাকতে হবে, তখনই স্বাভাবিক বৈশিষ্ট্যকে বাধা প্রদান করতে পারবে। যেমন এখানে দেখো এই যে দুইটা প্রচ্ছন্ন জিন আছে, তাহলে এখানে স্বাভাবিকের জন্য দায়ী জিন ছিল, কিন্তু এরা কি হয়ে যাবে, এরা হয়ে যাবে মুখ বধির, অর্থাৎ ডিপ মিউট, অর্থাৎ কথাও বলতে পারবে না, কানেও শুনবে না। আর এখানে দেখো এই যে দুইটা স্মল ডি এটাও দুইটা প্রচ্ছন্ন জিন, আর এই যে এটা দেখো স্বাভাবিক জিন ছিল, কিন্তু এই স্বাভাবিক জিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কারণ দুইটা প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এরাও হয়ে যাবে মুখ বধির। ঠিক আছে, তাহলে অবশ্যই কি অবস্থায় থাকতে হবে, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। যেমন দেখো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই এরা হচ্ছে স্বাভাবিক বাক শ্রবণক্ষম, অর্থাৎ এরা কথাও বলতে পারে, কানেও শুনে। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই এটাও স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতা সম্পন্ন। ক্যাপিটাল ডি স্মল ডি তারপর ক্যাপিটাল ই এরাও স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতা সম্পন্ন। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই এরাও স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতা সম্পন্ন। দেখো এই যে প্রচ্ছন্ন জিন ছিল, কিন্তু এরা হোমোজাইগাস অবস্থায় নাই, হোমোজাইগাস অর্থাৎ দুইটা স্মল ডি নাই বা দুইটা স্মল ই নাই, এজন্য এরা স্বাভাবিক। কিন্তু যদি এরকম হতো যে দুইটা স্মল ডি আছে, দেখো ক্যাপিটাল ই তাইলে এরা হচ্ছে মুখ বধির, এরা কি মুখ বধির, অর্থাৎ এরা কথা বলতে পারবে না, কানে শুনবে না। দুইটা স্মল ডি আছে, একটা ক্যাপিটাল ই স্মল ই, এই যে দেখো দ্বৈত প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় যদি থাকে তাহলে এরা কি হবে, মুখ বধির হবে। তারপরে যদি এরকম হয় স্মল ডি স্মল ই তাহলে এরাও কি হবে, মুখ বধির হবে। ঠিক আছে, এই যে এদের দুই জোড়াই কি একবারে প্রচ্ছন্ন জিন। আবার এখানে দেখো যদি এরকম হয় ক্যাপিটাল ডি স্মল ই এই যে স্মল ই দুইটা আছে দেখো, তাহলে এটাও কি হবে, মুখ বধির হবে। আবার যদি এরকম হয় ক্যাপিটাল ডি স্মল ই এই যে দুইটা প্রচ্ছন্ন জিন আছে একই রকমের, তাহলে এরাও কি হবে, মুখ বধির হবে। তাহলে মুখ বধির হইতে গেলে কোন জিনোটাইপগুলো লাগবে, আর স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতা হইতে গেলে কোন জিনোটাইপগুলো লাগবে, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি ক্রসের মাধ্যমে দেখাই তাহলে তোমাদের ব্যাখ্যাটা সহজে মাথায় ঢুকবে। আমরা দুইজন মুখ বধিরের মধ্যে আমরা ক্রস করব, P1 জেনারেশনে পুরুষ এবং স্ত্রী আমরা দুইজনের মধ্যে এখানে ক্রস দেখাবো। ফিনোটাইপ দুইজনই হলো মুখ বধির, সংক্ষেপে লিখলাম দুইজনই কি মুখ বধির। তারপর দেখো জিনোটাইপ, তাহলে একজনের জিনোটাইপ হলো ক্যাপিটাল ডি স্মল ই আরেকজনের জিনোটাইপ হলো স্মল ডি ক্যাপিটাল ই। এই যে এখানে একজোড়া প্রচ্ছন্ন জিন আছে, এখানেও একজোড়া প্রচ্ছন্ন জিন আছে। এই প্রচ্ছন্ন জিন তাদের স্বাভাবিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে কি করতেছে, বাধা প্রদান করতেছে একে অপরের। যেমন এই যে স্মল ই কার বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করতেছে, ক্যাপিটাল ডি এর। আবার স্মল ডি কার বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করতেছে, ক্যাপিটাল ই এর। তার মানে কি একে অপরের প্রকট অ্যালিলের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে কি করতেছে, বাধা প্রদান করতেছে। তাহলে এখানে গ্যামেট কি পাবো আমরা, এখানে গ্যামেট পাবো ক্যাপিটাল ডি স্মল ই।
আর এখানে গ্যামেট কি পাবো, স্মল ডি ক্যাপিটাল ই। F1 জেনারেশনের সবগুলো আমরা কি পাবো, দেখো F1 জেনারেশনে পাবো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। আশ্চর্যের বিষয় দেখো বাবা মা দুইজনই মুখ বধির, কিন্তু সন্তানগুলো F1 জেনারেশনের অর্থাৎ সংকর জীব সবগুলোই দেখা যাবে যে স্বাভাবিক বাক শ্রবণ ক্ষমতা হবে, স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম। তাহলে দেখো F1 প্রজন্মে ওই যে প্রচ্ছন্ন জিন নাই, এক জোড়া প্রচ্ছন্ন জিন নাই, ঠিক আছে, স্মল ডি আছে স্মল ই আছে, কিন্তু এক জোড়া প্রচ্ছন্ন জিন নাই, যার জন্য এখানে দেখা যায় যে এরা হচ্ছে স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম। এখন এই স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম যারা, এরাই F1 জেনারেশন সদস্য, এরাই পরবর্তীতে প্যারেন্টস 2 হবে, পিতামাতা হবে, ঠিক আছে। তখন এদের ফিনোটাইপ কি হবে, স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম, এটাও স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম, ঠিক আছে। তাহলে জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। তাহলে এখানে আমরা গ্যামেট কি পাবো, এখানে আমরা গ্যামেট পাবো এই ক্যাপিটাল ডি এর সাথে একবার ক্যাপিটাল ই, আবার ক্যাপিটাল ডি এর সাথে একবার স্মল ই, তারপরে স্মল ডি এর সাথে একবার ক্যাপিটাল ই, আবার স্মল ডি এর সাথে স্মল ই। এই 4 ধরনের গ্যামেট আমরা পাবো। তাহলে এইটার জিনোটাইপও তো সেম, এটার জিনোটাইপ যা এটার জিনোটাইপও তা, তাহলে এখান থেকে এই স্ত্রীদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে আমরা এই একই গ্যামেটগুলো পাবো। তাহলে আমাদের গ্যামেট এখানে আমরা দেখালাম না। এখন আমরা চলে যাই F2 জেনারেশনটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা কিভাবে উপস্থাপন করব। তাহলে আমরা গ্যামেটগুলো আমরা জানি, এখানে আমরা এই F2 জেনারেশনকে চেকার বোর্ডে দেখানো হলো, এভাবে উপরে লিখতে হবে যে F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো বা উপস্থাপন করা হলো। এখানে পুরুষ আর এখানে স্ত্রী। তাহলে কি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ই স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই। একইভাবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই, ঠিক আছে। এই গ্যামেটগুলো আমরা পেলাম পুরুষ এবং স্ত্রীতে। তাহলে আমরা এখানে দেখাবো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই। তাহলে এটা কি স্বাভাবিক। তারপরে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, এটাও কি স্বাভাবিক। ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই এটাও স্বাভাবিক। ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই এটাও স্বাভাবিক। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, এখানে কি এটাও স্বাভাবিক। ক্যাপিটাল ডি স্মল ই স্মল ই। এখন হলো এই যে দেখো এক জোড়া হোমোজাইগাস প্রচ্ছন্ন জিন আছে, তাইলে এরা হচ্ছে মুখ বধির। এরা কি মুখ বধির, কারণ কি হয়েছে একই রকমের একজোড়া প্রচ্ছন্ন জিন তাদের পরস্পর বিপরীত স্বাভাবিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে কি করতেছে, বাধা প্রদান করতেছে প্রকট জিনের, ঠিক আছে। তারপর দেখো এরপরে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, তাহলে এটাও কি স্বাভাবিক, কারণ এখানে প্রচ্ছন্ন জিন এক জোড়া নাই হোমোজাইগাস অবস্থায়। তারপরে ক্যাপিটাল ডি স্মল ই এই যে এখানে একজন আছে, তাহলে এরা কি মুখ বধির, মুখ বধির। ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই, তাহলে এটাও কি স্বাভাবিক। তারপর দেখো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, তাহলে এটাও স্বাভাবিক। স্মল ডি ক্যাপিটাল ই, তাহলে এখানে এক জোড়া প্রচ্ছন্ন জিন আছে, তাহলে এটা কি মুখ বধির, মুখ বধির। স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, এখানে এক জোড়া আছে, তাহলে এরাও কি মুখ বধির। তারপর দেখো এখানে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, তাহলে এখানে এরা স্বাভাবিক। ক্যাপিটাল ডি স্মল ই এখানে এক জোড়া প্রচ্ছন্ন জিন আছে হোমোজাইগাস অবস্থায়, তাহলে এরাও কি মুখ বধির। তারপরে স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, এখানে দেখো এক জোড়া প্রচ্ছন্ন জিন আছে দুইটা স্মল ডি, তাহলে এটাও কি মুখ বধির। তারপরে এটা তো স্মল ডি এখানে তো দুই জোড়া আছে, এটা অবশ্যই কি মুখ বধির, ঠিক আছে। তাহলে দেখো আমরা মুখ বধির কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 9টা পেলাম স্বাভাবিক আর 7টা পেলাম মুখ বধির। 9টা কি 9টা স্বাভাবিক আর 7টা মুখ বধির, তাহলে 9:7, যেটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র 9:3:3:1, এটার ব্যতিক্রম। তাহলে এই যে দ্বৈত প্রচ্ছন্ন জিনের কারণে অপর তাদের স্বাভাবিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান
হচ্ছে, এজন্য আমরা এটাকে বলি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বা ডুপ্লিকেট রেসিসিভ অ্যাপিস্টেসিস। এর সংজ্ঞাটা আমরা আবার বলতেছি, দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের অর্থাৎ একে অপরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, এই যে এরকম দুইটা স্মলই থাকতে হবে বা দুইটা স্মল ডি থাকতে হবে, তাহলে কি স্বাভাবিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হবে এবং তখন সবাই মুখ বধির হবে। যদি হয় দুইটা স্মল ডি বা দুইটা স্মলই থাকে বা কোনোটার মধ্যে, দেখো দুইটা স্মল ডি দুইটা স্মলই একটার মধ্যেই আছে, তাহলে কি এরা হবে মুখ বধির। তাহলে আশা করি তোমরা আজকের এই আলোচনা অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো বুঝতে পারছো। আমরা প্রথমে পরিপূরক জিনের ক্রিয়া এবং পরে প্রকট অ্যাপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, এই মোট তিনটি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা করলাম। আরেকটি ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, এই পলিজেনিক ইনহেরিটেন্স থেকে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব, যেহেতু আজকে সময় শেষ। তো সবাই এই তিনটি ব্যতিক্রম ভালোভাবে কমপ্লিট করবে।